ফ্রন্ট লাইন মানে প্রতিটা সেকেন্ড মৃত্যুর ভয়। আমাদের 5 জনের মধ্যে আমার নোয়াখালীর যে বন্ধু আশিকুর রহমান সে মারা গেছে, মাইন বিস্ফোরণে মারা যায়। এই মানুষের পাড়ার ছাপ আছে যেখানে, ওইখান দিয়ে যেতে হয়, একটু এদিকে পা দিলেই মাইন থাকতে পারে। সব সময় গুলি, আর্টিলারি, ড্রোন এগুলো তো চলতেই থাকে। যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। এই যুদ্ধের সঙ্গে বাংলাদেশ জড়িত নয়, নেই কোনো সম্পর্ক, কিন্তু তারপরও বাংলাদেশি নাগরিকদের অনেকেই এই যুদ্ধে অংশ নিয়েছেন, লড়ছেন রাশিয়ার পক্ষে। সম্মুখ সারিতে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারাচ্ছেন, হাত পা হারিয়ে পঙ্গুত্বও বরণ করছেন। কারো কারো ক্ষেত্রে আবার মাসের পর মাস কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তারা কি বেঁচে আছেন নাকি মারা গেছেন জানেন না দেশে থাকা স্বজনরা। তার মানে কোনো হোপ কিন্তু নেই। আমার ভাই কোথায়, কি অবস্থায়, আদৌ বেঁচে আছে, মরে গেছে, কিছুই আমরা জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইউক্রেন রাশিয়ার এই যুদ্ধে কেন এবং কিভাবে জড়িয়ে পড়ছেন বাংলাদেশি নাগরিকরা? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে বিবিসি বাংলা এমন একটি দালাল চক্রের সন্ধান পেয়েছে যারা ভালো চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশ থেকে সাধারণ মানুষদের রাশিয়া নিয়ে গিয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া পড়াশোনা ও কাজের সুবাদে বাংলাদেশ থেকে যারা রাশিয়া যাচ্ছেন তাদের মধ্য থেকেও অনেকে মোটা অর্থ এবং স্থায়ী নাগরিকত্বের প্রলোভনের ফাঁদে পড়ে ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ছেন বলে অনুসন্ধানে জানতে পেরেছে বিবিসি বাংলা। যুদ্ধক্ষেত্রে গোলাগুলির এই ভিডিওটি ধারণ করেন বাংলাদেশি তরুণ মোহন মিয়াজি। গত বছরের জানুয়ারিতে রাশিয়ার পক্ষে যুদ্ধে যোগ দেওয়া মিস্টার মিয়াজি সম্প্রতি সৈন্য শিবির থেকে পালিয়ে দেশে ফিরে এসেছেন। আশেপাশে ওভারঅল খাবার পৌঁছাইতে সমস্যা হয় যুদ্ধের ভয়াবহতার কারণে। তখন 7 দিন 10 দিন না খেয়ে থাকতে হয়। কল্পনা করতাম সব যে বাংলাদেশে যেতে পারবো কিনা, কল্পনা অতীত ছিল ওইগুলো। যুদ্ধে যাওয়ার আগে মিস্টার মিয়াজি রাশিয়ায় কাজ করতেন চীনা একটি তেল গ্যাস কোম্পানিতে। সেখানে বাংলাদেশে আর এক সহকর্মীর পরামর্শ ও উৎসাহে রুশ সেনাবাহিনীতে যোগদানের সিদ্ধান্ত নেন তিনি। কোম্পানিটা ছাড়ার রিজন হচ্ছে ওইখানে সবচেয়ে যেই মেন সমস্যাটা ছিল সেটা হচ্ছে অতিরিক্ত ঠান্ডা। এখানে মাইনাস আপনার 40 থেকে 50 পর্যন্ত চলে যায়। তো এইটাই রিজন ছিল এই কোম্পানি থেকে বের হওয়ার। এখানে সবাই অতিষ্ঠ হয়ে গেছিল, বের হওয়ার জন্য সবাই সুযোগ খুঁজছিল বিভিন্ন কোম্পানিতে। সোহেল আমার পাশের রুমে ছিল এবং বাংলাদেশ থেকেও আমরা যখন মেডিকেল করি রাশিয়া যাওয়ার জন্য একসাথে মেডিকেল করছিলাম। সে রাতের আধারে পালায়া সে যুদ্ধে চলে যায় এবং যাওয়ার পরে সে একটা গ্রুপ খোলে এবং ওইখানে সবাইকে মোটিভেট করে। সে যুদ্ধে যাওয়ার পরেও সে সবসময় মানুষকে ইন্সপায়ার করে আসছে। মিস্টার মিয়াজি বলছিলেন ওই সহকর্মী তাকে একজন রুশ নারীর সঙ্গেও যোগাযোগ করিয়ে দেন, যার মাধ্যমে তিনি সেনা দপ্তরে যান। তবে কিছুদিন না যেতেই বাংলাদেশি এই তরুণের বুঝতে বাকি থাকে না যে তিনি আসলে ভুল জায়গায় এসে পড়েছেন। আমরা বলছিলাম আমরা সরাসরি যুদ্ধে যেতে চাই না, কারণ যুদ্ধের ভয়াবহতা জানি আমরা। তো আমি যেহেতু স্কিল আমি চাইছিলাম যে ইলেকট্রনিক ওয়ারফেয়ারে যাব। তো এটা ওই ম্যামের সাথে শেয়ার করলাম। তো ম্যাম বলল যে হ্যাঁ আপনারা এই কাজে যেতে পারবেন, ওইখানে এই কাজ আছে। তারপর ওইখানে যাওয়ার পরে এটা হিতে বিপরীত হয়ে গেছে। ওই কমান্ডারকে আমি ওই ম্যামের কথা অনুযায়ী আমার সব স্কিল দেখাইছি। সে দেখছে হ্যাঁ ঠিক আছে আপনি এইসব কাজে এক্সপার্ট আছেন, কিন্তু আপনি তো এখানে কন্ট্যাক্ট করেছেন হচ্ছে ব্যাটালিয়নে, তো এখানে আপনাকে অন্য কাজে দেওয়ার কোনো স্কোপ নাই। সে আপনার সাথে প্রতারণা করেছে। চীনা যে কোম্পানিতে মিস্টার মিয়াজি কাজ করতেন সেখানকার আরও অনেকেই সে সময় চাকরি ছেড়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। তেমনই আরেকজনের সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। মিস্টার মিয়াজির মতো তিনিও মোহাম্মদ সোহেলের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন। তবে রুশ সেনাবাহিনীতে এখনও কর্মরত থাকায় নিরাপত্তার স্বার্থে তিনি নিজের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। এই যে সোহেল নীরব ভাই যিনি বলতেছে তাকে কোনো বাংলাদেশি বা বিদেশি কাউকে কিছু থেকে নেওয়া হয় না, তো বাইরে কাজ দেওয়া হয়, সেখানে স্যালারি ভালো, রাশিয়ান পাসপোর্ট পাওয়া যাবে। তো উনি বলে তো আমার সাথে যোগাযোগ করো, আমি আসার ব্যবস্থা করে দেবো। তো এইভাবে আমরা ধাপে ধাপে অনেকজন কোম্পানি থেকে রাস্তা থাকি। Hi, my name is Sohel. I come from to Bangladesh. Now I'm a Russian army. যার বিরুদ্ধে অভিযোগ সেই সোহেলও রুশ সেনাবাহিনীতে এখনও কর্মরত রয়েছেন। যোগাযোগ করা হলে তিনি রুশ সেনাবাহিনীর পক্ষে সৈন্য সংগ্রহের অভিযোগ অস্বীকার করেছেন। এছাড়া সাবেক সহকর্মীদের কয়েকজনকে রাশিয়ার সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে সাহায্যের কথা স্বীকার করলেও
সেটার বিনিময়ে অর্থ পাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন, যদিও বিষয়গুলো নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিতে রাজি হননি তিনি। কিন্তু ফেসবুকে তার যে ভেরিফাইড প্রোফাইল রয়েছে সেখানে দেখা যাচ্ছে বছরখানিক ধরে নিয়মিতভাবে যুদ্ধের ময়দানের বিভিন্ন ভিডিও প্রকাশ করছেন তিনি। ভিডিওগুলোতে রুশ সেনাদের ব্যবহৃত বিভিন্ন ভারী অস্ত্র এবং যুদ্ধে তাদের অর্জনকে তুলে ধরার প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। 1 বছর শেষে আমাকে নাগরিকত্ব দিয়েছেন। আমার স্ত্রী, আমার মা, আমার মেয়েদের সবাইকে দিছে। তার এসব ভিডিও লাখ লাখ বার দেখা হয়েছে এবং কমেন্টে বাংলাদেশ থেকে অনেকেই রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এদিকে চীনা কোম্পানিটি থেকে যেসব বাংলাদেশি যুদ্ধে গেছেন তারা বলছেন যুদ্ধের ময়দানে তারা বাংলাদেশি আরও অসংখ্য অপরিচিত মুখ দেখেছেন। আমরা 3 বন্ধু গিয়েছিলাম, আর একজন ছিল সে স্টুডেন্ট বিষয় ছিল, সে স্টুডেন্ট থেকে এসে আমাদের সাথে যুক্ত একদিনই আর কি আসে, তো আমাদের সাথেই পড়ে আর কি। আরেকজন ছিল আমাদের আঙ্কেল, আমার বাবার বয়সী, সে প্রতারণার শিকার হয়ে আসছে। আমরা আসার আরো 2 দিন আগের ব্যাচে আপনার 47 জনের একটা বাংলাদেশের টিম আসে, আমাদের আগের ব্যাচ। ওনারা দালাল চক্রের মাধ্যমে আসে। বাংলাদেশ থেকে যারা দালাল চক্রের প্রতারণার শিকার হয়ে রাশিয়ায় গিয়ে যুদ্ধে জড়িয়েছেন তেমনই একজন রাজবাড়ির বাসিন্দা নজরুল ইসলাম। হাউমা করে কাঁদতেছে, বলতেছে যে আমারে ক্ষমা করে দিও, 4টে জান্নাত তোমার কাছে রেখে আসছি, তুমি ওই 4টে জান্নাতটা দেখে রেখো। আরে সেও আমার কাছে ক্ষমা চাইলো, আমিও চাইলাম। তখন বললো যে যদি 1 মাস 15 দিন দেখো যে আমার সাথে যোগাযোগ নেই, ভাবে নিও আমি মারা গেছি। স্বামীর সঙ্গে এটাই ছিল আইরিন আক্তারের শেষ কথা। সাবেক সেনা সদস্য মিস্টার ইসলাম বেশ কয়েক মাস আগে যুদ্ধক্ষেত্রেই প্রাণ হারিয়েছেন। মিজ আক্তার জানান, ভালো বেতনে হাসপাতালে নিরাপত্তা প্রহরীর চাকরির প্রতিশ্রুতি দিয়ে তার স্বামীকে রাশিয়ায় নিয়ে যায় দালালদের একটি চক্র। এরপর চাপ প্রয়োগ করে মিস্টার ইসলামকে যুদ্ধে যেতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেছেন তার স্ত্রী। ওদের আটকায় রেখে প্রাণনাশের হুমকি দেয় যে যদি আপনারা আজকে এই কাগজপত্রে সই না করেন তাহলে আপনাদের রাশিয়ান যে কাগজে ওগুলাই সই না করলে আপনাদের আজকে মাইরে ফেলা দেওয়া হবে, এমনকি আপনাদের লাশটাও দেশের মানুষ খোঁজ পাবে না। পরে উনি আমারে বলে হাউমাউ করে কাঁদতেছে যে আমি কি করলাম, তোমার কথাও শুনলাম না, তুমি যা যা বলছো আমার আজ তাই হচ্ছে। তো আজ তোমার কথা শুনলে আমি হয়তো প্রাণে বেঁচে থাকতাম, ছেলে মেয়ে নিয়ে যাই খাইতে এসে ডাল ভাত খাইতে পারতাম। নজরুল ইসলামের মৃত্যুর খবর তার স্ত্রী সন্তানরা জানতে পারেন আরেক বাংলাদেশি তরুণ ইকবাল হোসেনের মাধ্যমে। ফার্নিচার কোম্পানির চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে গিয়ে মিস্টার হোসেনকেও যুদ্ধে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। জানলে কখন আমরা যাইতে দিতাম না। আমি এজেন্সিতে বারবার বলছি, ওনাদের কাছে বলছি যে আপনারা বলেন, এখনো বলেন, আমি টাকা নিব না, লাগলে আপনি বলেন যে যদি যুদ্ধে পাঠানো হয় আমি ওনাকে দিব না। একবার বলেন, ওনারা বলছে না, কোনোভাবেই যুদ্ধে পাঠানো হবে না। হ্যাঁ, যাওয়ার আগে কোনোভাবেই যুদ্ধে পাঠানো, যুদ্ধ তো অনেক দূর, ওদের নিতেছি আমরা ফার্নিচার কোম্পানির জন্য, ওদেরকে যুদ্ধে পাঠানো হইব নাকি? পুরাটা ফ্যামিলির ভিতরে একমাত্র উপার্জনকারী আমার হাজব্যান্ড, তো ওনার যদি কিছু হয়ে যায় আমরা রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নাই আমাদের। আমার একটা বাচ্চা, আমার বিয়ে হয়েছে 1 বছর হইল মাত্র, আমার এই বাচ্চাটা ছোট রাইখা 1 মাস 24 দিনের রাইখা উনি রাশিয়া গেছে। দালালরা এইভাবে প্রতারণা করবে আমরা সেটা বুঝতে পারি নাই। অনুসন্ধানে বিবিসি দেখেছে বাংলাদেশ থেকে নেওয়ার ক্ষেত্রে চক্রটি ভুক্তভোগীদেরকে প্রথমে মধ্যপ্রাচ্যে নিচ্ছে, তারপর সেখান থেকে রাশিয়ায় নেওয়া হচ্ছে। রাশিয়ায় পৌঁছানোর পর ফাঁদে ফেলে কিভাবে চক্রের সদস্যরা রুশ সৈন্যবাহিনীতে যোগদানে বাধ্য করছেন বিবিসি বাংলার কাছে সেটির একটি বর্ণনা তুলে ধরেছেন এক ভুক্তভোগী। তিনিও বর্তমানে রুশ বাহিনীতে কর্মরত থাকায় নিজের নাম পরিচয় প্রকাশ করতে চাননি। এখানে আমাদের এক প্রকারের মনে করেন যে জোর জবরদস্তি করেই কন্ট্রাক্টটা সাইন করা হয়। আমাদের পাসপোর্ট গুলো তাদের কাছে ছিল, আমরা পাসপোর্ট চাইছি অনেকবার, তারা আমাদের কোনো পাসপোর্ট দেয়নি। বুঝতে পারছেন? এক প্রকারের মনে করেন ব্ল্যাকমেল করে আমাদেরকে এই কন্ট্রাক্টটা সাইন করানো হচ্ছে। আমরা তো ভাষা জানি না, আমাদের শুধু বলছে সিগনেচার করতে, আমরা সিগনেচার করছি। সিগনেচার না করলে তো এখান থেকে আমরা বেরোতেও পারতেছি না। বুঝতে পারছেন? আমাদের প্ল্যান ছিল হয়তো আমরা সিগনেচার করব, ফিল্ডে যাব, ওখান থেকে হয়তো পলাটলা যেভাবে বেরোনো যাবে, কিন্তু সেটা তো পারিনি। রুশ ভাষায় লেখা যেই কাগজে জোর করে সই করানোর কথা জানা যাচ্ছে সেটির একাধিক কপি বিবিসি বাংলার হাতে এসেছে। যাচাই করে বিবিসি বাংলা দেখেছে কাগজটি আসলে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধে যোগদানের আনুষ্ঠানিক চুক্তিপত্র। 1 বছর মেয়াদী ওই চুক্তিপত্রে রাশিয়ার সরকারি সিলের পাশাপাশি
রুশ সেনাবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষরও দেখা যাচ্ছে। বিবিসি জানতে পেরেছে ওই চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেওয়ার পর চুক্তিতে স্বাক্ষরকারী প্রতিটি ব্যক্তির ব্যাংক হিসেবে এককালীন বড় অঙ্কের একটি অর্থ দেয় রুশ সরকার। এর বাইরে প্রতি মাসে বেতনও দেওয়া হচ্ছে। কিন্তু এসব অর্থের বেশিরভাগই কৌশলে তুলে নিচ্ছেন দালাল চক্রের সদস্যরা। আমাদের কন্ট্রাক্ট সাইন করার হলো 20 লাখ রুবল আর কি, বুঝতে পারছেন? আমাদের দেয়া হয়েছে 8 লাখ রুবল, আর বাকিটা ওরা খাইছে। আমরা মারা যাই বা যুদ্ধে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সমস্ত মানে অর্থ বা মানে সম্পদ তারা পাবে আর কি। এইভাবে করে আমাদেরকে পাওয়ার অফ অ্যাটর্নি করে নিয়ে নিছে আর কি, ওরা জোর করে নিছে ওরা সব। এমনকি যুদ্ধে পাঠানোর পর সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েও চক্রটি অতিরিক্ত আরও কয়েক লাখ টাকা করে নিয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবারগুলো। যাদের কাছ থেকে এভাবে টাকা নেওয়া হয়েছে তেমনই একজন শাহিদ মুস্তফা তাইন। জসিম সাহেব উনি বলেছে যে তাইন তুমি ওখানে 3 লাখ রুবেল দাও, তাহলে হচ্ছে আমি তোমাকে ওই যুদ্ধ থেকে সরিয়ে এনে একটা সেফ জোনে রাখবো। ও সাথে সাথে মানে ওখানে ওর সাথে দলে যারা ছিল বাকি 3 জন দেয়নি, দিতে রাজি হয়নি, কিন্তু ও কিন্তু রাজি হয়ে ওর টাকা দিতে গিয়ে ওর কার্ডও আটকে গেছে। যদিও শেষ পর্যন্ত দালাল চক্রের সদস্যরা কথা রাখেননি। সম্মুখ সারিতে যুদ্ধে যাওয়া মিস্টার তাইন 4 মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রয়েছেন। তার দুশ্চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন বৃদ্ধ মা, ঘুম নেই স্ত্রীসহ পরিবারের বাকি সদস্যদের। আমার মা এই যুদ্ধে গেছে শোনার সাথে সাথেই তার একটা স্ট্রোক হয়, ব্রেন স্ট্রোক। ওই ঘটনার পর থেকে সে ডায়াবেটিক পেশেন্ট ছিল, কিন্তু সে কিছুই মনে রাখতে পারে না। একদিন আমি রাতের বেলা মানে ঘুম থেকে উঠে দেখি সে জায়নামাজে বসে চিৎকার দিয়ে দিয়ে কাঁদতেছে। আর একদিন মাগরিবের টাইমে বাসায় কেউ নাই, সবাই গেছে বাইরে যে যার মতো, আমি আমার রুমে, তখনও সে কান্না করছে। ভাইয়ের ওয়াইফ যে ও অনেক প্রচন্ড সিক হয়ে পড়েছে, কারণ ছোট ছোট 2টা বাচ্চা, ও সারা রাত ঘুমাতে পারে না, সে শুধু কাঁদে শুধু কাঁদে। তাকে তো আমি যত কিছু ইনফরমেশন জানি এগুলো কিছুই বলিনি, সে শুধু কাঁদে, তাকে বলার মতো আমার কোনো ভাষা নেই। নজরুল ইসলাম, ইকবাল হোসেন এবং শাহিদ মুস্তফা তাইন, এই 3 জনের বিদেশ যাত্রার নথিপত্র ঘেটে দেখা যাচ্ছে তারা সবাই একই দালাল চক্রের খপ্পরে পড়ে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন। যে প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদেশে পাঠানো হয়েছে সেটির নাম বিকন ট্যুর অ্যান্ড ট্রাভেলস। ভালো চাকরির কথা বলে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগের বিষয়ে বিকন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছে বিবিসি বাংলা। তবে অভিযোগ অস্বীকার করে তিনি উল্টো দাবি করেছেন তাদের মাধ্যমে যারা রাশিয়ায় গিয়েছেন তারা জেনে শুনেই যুদ্ধে যোগদান করেছেন। এই দাবির পক্ষে প্রমাণ হিসেবে একটি চুক্তিপত্রও তুলে ধরেন তিনি। ভিসা হওয়ার আগে, প্রসেস শুরু করার আগে সবাই স্টাম্পে বন্ড দিয়ে গেছে তারা সেখানে আর্মিতেই যাবে। এখানে কেউ কাউকে কোনো বাধ্য করা হয়নি, তারা নিজেরাই বন্ড দিচ্ছে, যে লিখিতভাবে স্টাম্পে বন্ড দিয়েছে, সেই বন্ড তো অলরেডি এখানে আপনার এখানে আমি দিয়েছি। কিন্তু ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা বলছেন তারা এ ধরনের কোনো চুক্তিপত্রে স্বাক্ষর করেননি। তবে বছরখানেক আগে তাদের কাছ থেকে কিছু সাদা কাগজে সই নেওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। 13 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, এখানে আমরা 11.5 লক্ষ টাকা দিছি। দেওয়ার পর আমাদের থেকে একটা সাদা স্টাম্পে একটা সাইন নিছিল যে আমাদের মানে কিছু টাকা বাকি ছিল, এই টাকাটার জন্য নিছে যে পরবর্তীতে আমরা টাকাটা দিয়ে স্টাম্পটা নিয়ে নিব। ওনারা এখন এই স্টাম্পের ভিতরে লেখা রাখছে আমরা নাকি সব জানি, ওনাদেরকে যে যুদ্ধে পাঠাবে এটা নাকি আমরা সম্পূর্ণ জানি। বিষয়টি নিয়ে আবারও জানতে চাইলে ট্রাভেল এজেন্সির কর্মকর্তা এবার দায় এড়িয়ে যান। এবং তারা যে স্টাম্প বন্ড দিয়েছে, বন্ডগুলো কাগজ নিয়েছে সব এজেন্টে। আমি তো কোথাও কারোর সাথে কোনো চুক্তি করি নাই। তিনি এটাও দাবি করেছেন যে নজরুল ইসলামের মৃত্যুর খবর জানার পর রাশিয়ায় লোক পাঠানো বন্ধ করে দিয়েছেন তারা। তবে আসলেই তারা লোক পাঠানো বন্ধ রেখেছেন কিনা সেটি জানার জন্য পরিচয় গোপন রেখে বিকন ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এজেন্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বিবিসি বাংলা। বেশিরভাগ ক্ষেত্রেই ফোন নম্বর বন্ধ পাওয়া যায়, তবে একজনের নাম্বার খোলা। তার নাম রেজাউল করিম শানু, যার মাধ্যমে শাহিদ মুস্তফা তাইন রাশিয়ায় গিয়েছিলেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। অন্যদের পাঠানোর ক্ষেত্রেও তিনি মূল সমন্বয়কের ভূমিকা পালন করেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। কথোপকথনের এক পর্যায়ে দালাল চক্রের এই সদস্য জানান শিগগিরই তারা আরও একটি দলকে রাশিয়ায় পাঠাতে যাচ্ছেন। তবে পরবর্তীতে বিবিসি বাংলার পরিচয় ব্যবহার করে কথা বলতে গেলে তিনি অবশ্য সব কথা অস্বীকার করেন।
আমি দুই একটা স্টুডেন্ট কনসালটেন্সি বলতে ওই যে স্কলারশিপ যদি কেউ পায় নিজের মেয়ের জন্য চেষ্টা করতেছি। এছাড়া আমি আর ওই ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত না। প্রিয় জসিমের কাছে কাজ শেখার জন্য পাশে ছিলাম উইদাউট বেতন। বারবার আমরা বলি যেটা ভালোভাবে জেনে নেন রাশিয়ার এই পরিস্থিতি, তখনও বলে যে না, কোনো কারণে এদেরকে যুদ্ধে দেওয়া হবে না, লজিস্টিক সাপোর্টে দেওয়া হবে। ও আপনাকে যে স্টেটমেন্ট দিয়েছে সেখানে তো ফেরাই গেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ট্রাভেল এজেন্সির কর্মকর্তা। না, সে তো আমার অফিসে, আমি তো তা অফিস থেকে বের করে দিয়েছি বলতে গেলে গত 3 মাস আগে। না, আর কেউ যাবে না, আমি কারোর জন্য এটা রিস্ক নিতে রাজি না। বাংলাদেশি এই চক্রটির সঙ্গে 2জন বিদেশি নাগরিকও জড়িত রয়েছে বলে বিবিসি বাংলাকে জানায় ভুক্তভোগী পরিবারগুলো। একটা লোক ছিল, নাম হলো প্রসাদ। দীপক, প্রসাদ, এই দুইটা নাম বলছি। এদের মধ্যে কলকাতার বাসিন্দা দীপক দেবনাথ বাংলাদেশ থেকে রাশিয়ায় লোক পাঠানোর ক্ষেত্রে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন বলে অনুসন্ধানে জানতে পেরেছে বিবিসি বাংলা। আর বাংলাদেশ থেকে লোক পাঠানোর পর রাশিয়ায় তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা থেকে শুরু করে রুশ সেনাবাহিনীতে যোগদান করানো পর্যন্ত যাবতীয় কাজ করে থাকেন রাজেন্দ্র প্রসাদ জেসনু, যিনি প্রসাদ নামেই ভুক্তভোগীদের কাছে বেশি পরিচিত। বেকন ট্রাভেলসের কর্মকর্তারাও তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। দীপক তো কলকাতায় থাকে, কলকাতায় সেটেল, এখন পুনেতে থাকে। আর দীপক তার প্রস্তাবটা পেয়েছে প্রসাদ থেকে, রাশান বিয়ে করে রাশানে সেটেল। কিন্তু বেকন ট্রাভেলসের কাছে প্রসাদের পাসপোর্টের যে ছবি রয়েছে সেখানে দেখা যাচ্ছে তিনি মূলত ভারতের তামিলনাড়ু প্রদেশের বাসিন্দা। বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলে অভিযোগের বিষয়ে মিস্টার প্রসাদ কোনো মন্তব্য করতে রাজি হননি, তবে তিনি অভিযোগ অস্বীকারও করেননি। অন্যদিকে দীপক দেবনাথের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। বেকন ট্যুর অ্যান্ড ট্রাভেলস বেশ কয়েক ধাপে 9 জনকে রাশিয়ায় পাঠিয়েছে বলে জানতে পেরেছে বিবিসি বাংলা। এর মধ্যে একজন নিহত হয়েছেন, খোঁজ পাওয়া যাচ্ছে না আরও 3 জনের। আরও তো মেলা লোকে নিচ্ছে, আরও নিচ্ছে, তো এত লোক যা মারা যাচ্ছে, তা আমরা সরকারের কাছে এটাই আবেদন করি, এটা যেন সরকারের তরফ থেকে এদেরকে ধরে কঠিনমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, যাতে অন্য কোনো লোক যায় এদের মতন এই পরিবার নৃশংস না করে দেয়। নিখোঁজ শাহিদ মোস্তফা তাইনের সন্ধান চেয়ে সম্প্রতি তার পরিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করেছে। কর্মকর্তারা বলছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে রাশিয়ায় গিয়ে যুদ্ধে অংশ নিয়েছেন এবং বর্তমানে পরিবারগুলো কোনো খোঁজ পাচ্ছে না। এ ধরনের অন্তত 37টি আবেদন গত 1 বছরে তাদের কাছে জমা পড়েছে। এসব আবেদনের প্রেক্ষিতে রুশ সরকারের সঙ্গে যোগাযোগ করে সম্প্রতি 6 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ সরকার। বাকিদের ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে যাদের চুক্তির মেয়াদ এখনও পূর্ণ হয়নি, যুদ্ধক্ষেত্র থেকে আগেই তাদেরকে ফেরত পাঠানোর সম্ভাবনা একেবারেই কম বলে ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এই অবস্থায় বাংলাদেশ থেকে নতুন করে আর কেউ যেন ইউক্রেন যুদ্ধে অংশ নিতে না পারে সেই প্রচেষ্টাই চালানো হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কাজ দেওয়ার কথা বলে রাশিয়ায় নিয়ে জোর করে যুদ্ধে পাঠানোর অভিযোগের বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডি। এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছেন কর্মকর্তারা। আমাদের সিআইডির একটা ডেডিকেটেড টিম কিন্তু এরকম কাজ করছে। আমরা কিছু ডিটেক্ট করে ফেলেছি, অলরেডি অ্যারেস্টও আছে। আমরা খুবই এই ব্যাপারে আমরা অত্যন্ত কমিটেড যে কোনোভাবে আমরা এগুলোকে ছাড় দেবো না। বিন্দুমাত্র যারা এই ধরনের আছে আমরা অলরেডি কাজ করছি। তবে দালালদের যে চক্রটি বিবিসি বাংলা খুঁজে পেয়েছে তারা এখনও ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে, যদিও চক্রটির প্রধান কার্যালয় সিআইডি সদর দপ্তরের ঠিক সামনে অবস্থিত। সিআইডির নাকের ডগায় থাকার পরও কেন তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব হলো না সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। দালাল চক্রের এসব কর্মকাণ্ড সম্পর্কে রুশ সরকার অবহিত কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। এদিকে যুদ্ধে যেসব বাংলাদেশি নিহত হয়েছেন তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সহায়তা চাচ্ছেন স্বজনরা। সরকারের তরফ থেকেও বলা হচ্ছে তারা চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কবে নাগাদ মরদেহগুলো দেশে ফিরবে কিংবা আদৌ ফেরানো সম্ভব হবে কিনা নিশ্চিত করে বলতে পারছেন না কর্মকর্তারা।